হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা জানেন যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে নিউ ইয়র্কে। এর মধ্যে সবাই সতর্ক থাকবেন, এই প্রত্যাশা দিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। যাই হোক, আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে, প্রথমেই হচ্ছে সারা বিশ্বব্যাপী আলোচিত বিষয় এবং খুবই লোমহর্ষক নির্মম ঘটনা যে মিনেসোটাতে মাত্র 37 বয়সী অ্যালেক্স জেফরি নামের একজন আমেরিকানকে আইস নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এই বিষয়টি আজকে আলোচনা করব এবং যুক্তরাষ্ট্রসহ সর্বত্র এতে ক্ষোভ এবং প্রতিবাদ সৃষ্টি হয়েছে এই বিষয়ে, এই ঘটনার প্রতিবাদে। আমাদের কমিউনিটিতে যারা আছেন, আমাদের কমিউনিটিতে যারা রিঅ্যাক্ট করেন বা আপনারা যারা বিভিন্নভাবে এই ইমিগ্রেশনের যে এই কঠোরতার শিকার হতে পারেন, তাদের করণীয় কী, তারা কিভাবে থাকবেন, এই বিষয়টি হয়তো আজকে আমরা আলোচনা করে জানব। 2 নম্বর যে বিষয় তা হচ্ছে যে খারাপ আবহাওয়ার আশঙ্কায় 12,000-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে এবং বিভিন্ন এয়ারপোর্টে যাওয়ার আগে আপনি ফোন করে জেনে নিন যে আপনার এয়ারলাইন্স আসলেই যাচ্ছে কিনা, এই বিষয়টি খেয়াল রাখবেন এবং কী ধরনের সতর্কতা প্রয়োজন এই ধরনের ওয়েদারে, এই বিষয়টি আজকে আমরা জানব। নিউ ইয়র্ক সিটিতে সর্বোচ্চ 1 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে আগামীকাল এবং এর ধারাবাহিকতায় প্রচণ্ড ঠান্ডায় বিদ্যুৎ ও হিটিং সুবিধা বিকলের সম্ভাবনা আছে এবং অনেকে ভিকটিম হতে পারেন। এই বিষয়ে আগ থেকে সতর্ক থাকবেন সবাই। নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট 36-এ শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ এবং সর্বশেষ অবস্থা কী, এই বিষয়টি জানার চেষ্টা করব। আর বাংলাদেশ প্রসঙ্গে যেটা, যে ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য, সজীব-ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার এবং এর রাজনৈতিক তাৎপর্য কী, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব গোলাম মর্তুজা, যিনি ওয়াশিংটনে বাংলাদেশ সরকারের মুখপাত্র, এবং ইব্রাহিম চৌধুরী খোকন এবং জাভেদ উদ্দিন। শুরু হবে দিনের আপডেট জানাবেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি আমাদের অনুষ্ঠানটি সবাই শেয়ার করে নেবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুবই আবহাওয়া বিপর্যস্ত আবহাওয়ার মুখোমুখি হচ্ছে আমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়তোবা। তবে সেই বিষয়টি আমি একটু পরে বলবো আপনাদেরকে। তবে আগের জানিয়ে রাখি যে একটু আগে তাহের আপনাদের জানিয়েছেন সমগ্র যুক্তরাষ্ট্র জুড়েই ক্ষোভ, প্রতিবাদ, উদ্বেগ, আশঙ্কা, যেভাবে এই ভয়টাকে বর্ণনা করা যায়, সবাই এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। সেটি হচ্ছে মিনেসোটাতে আজকে আরেকজন মিনেসোটাবাসী 37 বছর বয়স্ক মাত্র, তিনি নিহত হয়েছেন আইসের গুলিতে, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের গুলিতে তিনি নিহত হয়েছেন। তার সেখানে বলা হচ্ছে যে, যেটুকু বলা হয়েছে তাতে বলা হচ্ছে যে প্রতিবাদ সমাবেশে তিনি সশস্ত্র অবস্থায় বিক্ষোভরত ছিলেন এবং সেই জন্য আইস কর্তৃপক্ষ তাকে গুলি করছে এবং গুলিতে তিনি নিহত হন। এই ব্যাপারে মিনেসোটার গভর্নর টিম ওয়ালস সেখানকার যে ন্যাশনাল গার্ড আছে, ন্যাশনাল গার্ডকে সক্রিয় করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে সেখানে মিনেসোটার নাগরিকদের রক্ষা করার জন্য চাইতে তার আর কোনো গত্যন্তর ছিল না, কারণ যেভাবে আইস কর্তৃপক্ষ সেখানে এইভাবে নিরীহ এবং সাধারণ মানুষের উপর যে তার ভাষায় বর্বর আচরণ করছে, এতে ন্যাশনাল গার্ডকে সক্রিয় করা ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। কিন্তু ন্যাশনাল গার্ডকে সক্রিয় করার অর্থ কি ন্যাশনাল গার্ড এবং আইস কর্তৃপক্ষ মুখোমুখি অবস্থানে পারস্পরিক ভাবে সংঘর্ষে লিপ্ত হবে, সেই বিষয়টাও একটা অনেক উদ্বেগজনক ভাবে দেখা দিচ্ছে। তবে আরেকটা বিষয় যেটি বলার সেটা হচ্ছে যে যেভাবে ঘটনাটি ঘটেছে, তার একটি ফেসবুক পোস্টে যে বিষয়টি একটু আগেই তাহের অবশ্য শুরু করেছিলেন, সেটা হচ্ছে যে মিনেসোটাতে 37 বছর বয়সে একজন মিনেসোটা নাগরিক বা বাসীকে আজকে পুলিশের গুলিতে প্রাণ হারাতে হয়েছে, আইসের কর্তৃপক্ষের গুলিতে। এবং আইস কর্তৃপক্ষ বলেছে যে বিক্ষোভকারীদের একটি অংশ তেড়ে আসছিল আইস যারা কর্মকর্তা তাদের প্রতি, এবং আইস কর্তৃপক্ষ লক্ষ্য করেছেন যে যেই ব্যক্তি তেড়ে আসছিল সে অনেক সশস্ত্র অবস্থায় ছিল, তার হাতে তারা বন্দুক দিয়েছে এবং সাথে সাথেই তারা গুলি করেছে এবং সেই ব্যক্তি সেখানে নিহত হয়েছে। এই হচ্ছে এবং টিম ওয়ান, যিনি মিনেসোটার গভর্নর, তিনি সেখানে আজকে ন্যাশনাল গার্ড মোতায়েন করা, ন্যাশনাল গার্ডকে সক্রিয় করার নির্দেশ দিয়েছেন। এবং এই সক্রিয় করার ফলে যে অবস্থাটি সৃষ্টি হতে যাচ্ছে, ন্যাশনাল গার্ডকে সক্রিয় করার পূর্বে টিম ওয়ালস বলেছেন যে মিনেসোটাবাসীর নিরাপত্তার জন্য এর বাইরে তারা কিছু
করার ছিল না, কারণ ফেডারেল এজেন্টরা যেভাবে মিনেসোটাবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল তার বাসায় বিশেষ করে শান্তিপূর্ণ বিক্ষোভকারী যারা আইসের বিভিন্ন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনরত ছিল, এবং এই প্রচন্ড শীতের মধ্যেও তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, সেখানে আইস কর্তৃপক্ষের এই অভিযান, তিনি মনে করেন যে নিরাপত্তা রক্ষার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে প্রতিবাদের সমাবেশে। হোয়াইট হাউস থেকে অবশ্য বলা হচ্ছে যে আইস কর্তৃপক্ষ আগে ভাগেই তারা জানিয়ে দিয়েছিলেন যে কোনো প্রকার সশস্ত্র ব্যক্তি যদি আইস কর্তৃপক্ষ কিংবা আইসের যারা কর্মরত দায়িত্ব পালনরত তাদের দিকে তাক করেন, কিংবা তারা যদি লক্ষ্য করেন কেউ সশস্ত্র অবস্থায় বিক্ষোভ সমাবেশে অবস্থান করছে, তাহলে আইসের পাল্টা ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো গতি নেই, এই নির্দেশটি তাদের দেওয়া হয়েছে। অতএব সেই কাজটি তারা পালন করেছেন। তবে এই বিষয়টি মিনেসোটার পুলিশ বাহিনীও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছেন যে যেভাবে হত্যাকাণ্ডটি আইস কর্তৃপক্ষ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেটির কোনো প্রয়োজন ছিল না। সেই বিক্ষোভরত অবস্থায় একজন ব্যক্তি যিনি আরেকজন বিক্ষোভরত ব্যক্তিকে আগলে রাখার চেষ্টা করেছিলেন, যদিও তখনই তাকে গুলি করা হয় এবং তিনি সেখানে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন। আইসের অভিযানের পাশাপাশি আরেকটি বিষয় আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইমিগ্রেশন অভিযান, সেই অভিযানে আজকে আরেকটি অত্যন্ত আবেগ ঘন ঘটনার সৃষ্টি করেছে। সেটি হচ্ছে যে আইস শেষ পর্যন্ত একজন 2 বছরের মিনেসোটার বাড়ি কিশোরী, 2 বছরের শিশুকে, কিশোরীও বলা যাবে না, শিশুকে তারা আজকে গ্রেফতার করেছে এবং তার বাবা এবং তাকে একসাথে গ্রেফতার করার পর তার বাবাকে ডিটেনশনে নিয়ে যাওয়ার আগে তাদেরকে টেক্সাসে পাঠিয়ে দেওয়া হয়, এবং তার তার বাবাকে টেক্সাসে পাঠিয়ে দেয় এবং তার মাকে, তার সেই 2 বছরের শিশুকে তারা তাদের আত্মীয় স্বজনের কাছে ফেরত দেয়। তবে যখন গ্রেফতার করা হয় তার বাবাকে, সেই সময় সেই 2 বছর বয়স্ক শিশুকেও গ্রেফতার হিসাবে দেখানো হয়। আইস কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম আইস কর্তৃপক্ষ কিংবা ইমিগ্রেশন কর্তৃপক্ষ এনফোর্সমেন্ট অভিযানটি পরিচালনা করেছে একজন 2 বছরের শিশুর বিরুদ্ধে, এবং এতেও যথেষ্ট ক্ষোভ সৃষ্টি হয়েছে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে। এই প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ অভিযান, যেটি সমগ্র যুক্তরাষ্ট্র জুড়েই ক্ষোভ, প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের সৃষ্টি করেছে, সেটি নিউ ইয়র্কও কিন্তু তার ব্যতিক্রম নয়। গতকাল নিউ ইয়র্কও একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আইসের অভিযানের বিরুদ্ধে। এবং আপনারা জানেন ইতিমধ্যে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে আইস সক্রিয়ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি বেশ কয়েকটি এলাকা থেকে রিপোর্ট পেয়েছি ইতিমধ্যে। গতকাল জামাইকা এভিনিউতে বিশেষ করে সোশ্যাল সিকিউরিটি অফিসের সামনে থেকে 192 স্ট্রিট পর্যন্ত আইসকে কার্যকর তাদের দায়িত্ব পালনরত অবস্থায় দেখা গেছে। বেশ কয়েকটি সোশ্যাল তাদের ভিডিও এবং বিশেষ করে যেভাবে তারা ধরপাকড়, অত্যন্ত নির্দয় এবং নির্মমভাবে ধরপাকড় করছে, লোকজনকে টেনে গাড়ি থেকে নামিয়ে ফেলছে, সেই দৃশ্যগুলো ফেসবুকে এসেছে ইতিমধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা, আমি আরো শুনেছি তারা অ্যাস্টোরিয়ার ডিটমার্স এলাকায় সক্রিয় ছিল, ম্যানহাটনও সক্রিয় ছিল এই পর্যন্ত, এবং দিন কয়েক আগে তারা জ্যাকসন হাইটের 82nd স্ট্রিট এবং রুজভেল্ট এলাকাতেও তাদের সক্রিয়ভাবে থাকতে দেখা গেছে। যদিও আইসের এই অভিযান সম্পর্কে হোমল্যান্ড সিকিউরিটি কিংবা ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট থেকে সরকারে এখনো কোনো ঘোষণা প্রদান করা হয়নি যে নিউ ইয়র্ক সিটিতে আইস অভিযান পরিচালনা করছে। আজকে আরেকটি উদ্বেগজনক তথ্য জানিয়েছে HUD, হাউজিং এবং আরবান ডেভেলপমেন্ট। এটি সত্যি উদ্বেগজনক এই জন্য যে HUD-র অধীনে যারা বিভিন্ন ধরনের HUD কর্তৃপক্ষ জানিয়েছে যে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে তারা বিভিন্ন হাউজিং সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে যে সরকারি অনুদান প্রাপ্ত কিংবা সুবিধা প্রাপ্ত হাউজিং গুলোতে যারা রয়েছেন, বর্তমানে যারা টেনান্ট ভাড়াটি হিসাবে রয়েছেন, তাদের প্রত্যেকের, আবারও বলি, প্রত্যেকের ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাই বাছাই করার জন্য। কারণ সরকার, ট্রাম্প প্রশাসন কোনোভাবেই এই ধরনের ফেডারেল সুবিধা প্রাপ্ত হাউজিং এ যাতে অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কিংবা যুক্তরাষ্ট্রে তাদের বৈধভাবে বসবাসের সুযোগ নেই, অধিকার নেই, তারা যেন এই ধরনের হাউজিং সুবিধা না পান, এই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেটের হাউজিং ডেভেলপমেন্ট HUD-র আওতায় যে সমস্ত হাউজিং সেক্টর গুলো রয়েছে সেগুলিতে যারা ভাড়াটিয়া রয়েছেন তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস আগামী 30 দিনের মধ্যে
জানাতে হবে। এবং তারা এই সমস্ত HUD ডিপার্টমেন্টের হাউজিং থেকে হাউজিং এবং আরবান ডেভেলপমেন্টের সহায়তা প্রাপ্ত হাউজিং সেক্টর গুলোতে দ্বারা যাতে কোনো প্রকার অভিবাসী যাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কোনো অবস্থানের সুযোগ নেই, তারা যেন সেগুলোতে বসবাস না করেন, এই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অতএব ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সাথে জরিপ পরিচালনা করে যে বিষয়টি তারা উদ্ধার পেয়েছেন, সেটি হচ্ছে যে হাউজিং সেক্রেটারি স্কট টার্নার আজকে জানিয়েছেন যে তারা অডিটের মাধ্যমে পেয়েছেন যে প্রায় এই ধরনের 2 লক্ষ আবাস স্থলে যারা বসবাস করছে তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের কোনো বৈধতাই নেই। এই ধরনের 2 লক্ষ মানুষ এই ধরনের হাউজিং গুলিতে ইতিমধ্যেই বসবাস করছেন। তারা সেটি পেয়েছেন এলিজিবিলিটি ভেরিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ। এবং আরেকটা বিষয় তারা যাচাই বাছাই করে পেয়েছেন, সেটি হচ্ছে যে এবং এবং 2000 প্রায় 6000 বাড়িতে যারা বসবাস করছেন তারা যুক্তরাষ্ট্রের নাগরিকই নন, এবং 25,000 বাড়িতে যাদের ভাড়াটে হিসেবে যাদের নাম তালিকাভুক্ত রয়েছে তাদের অনেকে জীবিত নেই। 25,000 মৃত মানুষ এই হাউজিং এবং আরবান ডেভেলপমেন্টের আবাসস্থলগুলিতে বসবাস করছেন। এই তথ্য তারা পেয়েছেন এবং এই জন্যই তারা আজকে নির্দেশ দিয়েছেন, হাউজিং এবং আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি স্কট টার্নার আজকে নির্দেশ দিয়েছেন যে হাউজিং এবং আরবান ডেভেলপমেন্টের সহায়তা প্রাপ্ত সকল হাউজিং সেক্টরগুলিতে এই আগামী 30 দিনের মধ্যে এই এই অভিযানটি পরিচালনা করে রিপোর্ট করার জন্য, এবং যারা যুক্তরাষ্ট্রে যাদের এই হাউজিং সেক্টরের সুবিধা পাওয়ার যোগ্যতা নেই তারা যেন সেই সমস্ত হাউজিং সেক্টরের কোন যোগ্যতা পান, যোগ্যতা প্রাপ্ত হিসেবে ভাড়াটিয়া হিসেবে না থাকেন, সেটিও নির্দেশ দেওয়া হয়েছে। মেয়র মামদানি, নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি ঘোষণা করেছেন যে এখন থেকে এই অর্থাৎ যারা নিউ ইয়র্ক সিটিতে গৃহহীন রয়েছে তাদেরকে আর বিভিন্ন অবস্থান তারা বিভিন্ন, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, অনেকে এই প্রচন্ড শীতের দিনে কেউ ভবনের ভিতরে সরকারি কিংবা বিভিন্ন কর্পোরেশন ভবনের ভিতরে, অনেকে সাবওয়ে স্টেশনে যে সমস্ত গৃহহীন মানুষরা বসবাস করছেন তাদেরকে আর খুঁজে বের করে শেল্টারে নেওয়া হবে না, এই ঘোষণাটি তিনি দিয়েছেন। এবং তিনি বলেছেন যে হোমলেসের যে গৃহীরা যেভাবে আশ্রয়স্থল অর্থাৎ এনক্যাম্পমেন্ট হিসাবে যেটি পরিচিত এতদিন, এবং যাতে সেখানে কোনো সুইপ অর্থাৎ সেখানে কোনো অভিযান পরিচালনা করে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে না, এই নির্দেশ তিনি আজকে দিয়েছেন। এবং এবং সেটা হচ্ছে যে এবং অনেকেই নিউ ইয়র্ক সিটি অনেক বাসিন্দাই ইতিমধ্যে বিশেষ করে মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের সময় অভিযোগ করেছিলেন যে এই সমস্ত গৃহহীনরা তাদের আশেপাশের এলাকায় বসবাস শেল্টার নির্মাণ করে, অস্থায়ী শেল্টার নির্মাণ করে তাদের জীবনযাত্রার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। সেই পরিপ্রেক্ষিতে সাবেক মেয়র এরিক অ্যাডামস এই সমস্ত গৃহহীনদের পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে সরিয়ে শেল্টারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। মেয়র মামদানি কিন্তু সেই আদেশটি প্রত্যাহার করে নিয়েছেন। এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলি। আপনারা জানেন ইতিমধ্যেই আগামী 3 দিন সমগ্র যুক্তরাষ্ট্রে আজ রাত থেকেই আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় যুক্তরাষ্ট্রে প্রায় 200 মিলিয়ন মানুষ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকারে পরিণত হচ্ছেন বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করেছেন। এবং যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেকেরও বেশি স্টেটে ইতিমধ্যেই 13টি স্টেট, যদিও আমি দেখতে পাচ্ছি 13টি স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, এবং এর অনেকগুলোতেই ন্যাশনাল গার্ডকে মোতায়েন করেছেন সেই সমস্ত দেশের গভর্নররা। ইতিমধ্যেই 18টি স্টেটে দেখা যাচ্ছে ওয়াশিংটন ডিসি সহ স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, এবং সেটা বলা হচ্ছে যে দ্রুত যাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় সেই জন্য এই ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। 9টি স্টেটে তাদের ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে এ পর্যন্ত। এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন যে আমেরিকানরা যাদের ঘর থেকে বের হওয়ার অত্যাবশ্যক কোনো প্রয়োজন নেই তারা যেন আগামী 3 দিন অর্থাৎ আজ রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সোমবার রাত পর্যন্ত ঘর থেকে বের নয় আগামী 2 দিন। এবং আমি নিউ ইয়র্ক সিটির কথা বলে রাখি, ইতিমধ্যে ওইসব ফেডারেল সরকার আগামী সোমবার অনেক ফেডারেল সরকারের অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে, নতুবা রিমোটের মাধ্যমে কর্মচারীদের কাজে সংযুক্ত হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। আরেকটি বিষয় যেটি নিউ ইয়র্ক সিটির কথা আমি বলি, আজ রাত 3টা থেকে তুষারপাতের আশঙ্কা রয়েছে এবং আগামীকাল খুবই ভয়াবহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং নিউ ইয়র্ক সিটির সাবওয়ে গুলো সচল থাকবে কিনা সেটি
তাৎক্ষণিকভাবে জানানো হবে নিউ ইয়র্ক সিটি এমটি এর ওয়েবসাইটে। তবে আন্ডারগ্রাউন্ডে যে সাবওয়ে গুলো রয়েছে সেগুলি সচল থাকবে বলে এমটিএ কর্তৃপক্ষ জানিয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, যে স্কুল বন্ধ হবে কিনা, নিউ ইয়র্ক সিটির স্কুলে ছাত্রদের যেতে হবে কিনা কিংবা তারা রিমোটও যাবে কিনা, সেই বিষয়টি এখনো ঘোষণা করা হয়নি। হয়তোবা আজ রাত কিংবা আগামীকাল সকাল কিংবা দুপুরের মধ্যে এটি বিষয়টি জানানো হবে, কারণ স্কুল তো সোমবারের ব্যাপার। তো সেই জন্য তবে আশঙ্কা করা হচ্ছে যে, এবং নিউ ইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর, নতুন স্কুল চ্যান্সেলর জানিয়েছেন যে যদি স্কুল ভবনে ছাত্রদের প্রবেশ সম্ভব না হয় তাহলে তারা রিমোটে স্কুলের সাথে সংযুক্ত হবে। তবে মেয়র মামদানি এটিকে স্লো দিন, অর্থাৎ তুষারপাতের জন্য যে ছুটি হিসাবে যে দিনগুলো বরাদ্দ থাকে সেই দিনগুলো ব্যবহারের সম্ভাবনা এখনো পর্যন্ত নাকচ করে যাচ্ছেন। এই হচ্ছে সর্বশেষ তথ্য যেটি আমি জানতে পেরেছি। আবার আশা করি আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল একেবারে অত্যাবশ্যকীয় প্রয়োজন না হলে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই। তবে আমি আপনাদের সাথে সংযুক্ত হব রাত্রে সর্বশেষ তথ্য নিয়ে। আপাতত এখানে শেষ করি। আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং জানতে চাই যে এই যে অবস্থা আমাদের এখানে ট্রাম্প সমর্থক লোকরাও আছে, সো এই যে আমাদের এই ইব্রাহিম চৌধুরী ভাইকে এইভাবে খোঁচা দিচ্ছেন কেন? উনি না না এমনিতেই না, একটু বোঝা দিচ্ছি না। একটু বিপর্যস্ত আছেন শুনেন, উনি। আমি আপনি যে বুঝতেই কোনো লোকের পারছি। সমর্থক হতে পারেন। কারণ আমি বলি তাহের একটু, আইসের অপারেশনটা উনাকেও যন্ত্রণা দিচ্ছে, সেটা আমি ফিল করি। কিন্তু উনি তো মহান প্রেসিডেন্টের ভূমিকার ব্যাপারে খুব একটা ওনার জীবনে, আচ্ছা এখন যেহেতু আপনি নাম বলছেন, ওনার জীবনে কোনোদিন ট্রাম্পের সমালোচনা করেছে? উনি নোবেল পুরস্কার পাওয়ার আগে নোবেল দিয়ে দিয়েছিল, ওনার হাতে থাকলে উনি দিয়ে দিতেন এতদিন, আমার মনে হয়। যে তো এই বিষয় নিয়ে কথা বলে তো লাভ নাই, কারণ আমার জীবদ্দশা আমি কখনো দেখি নাই যে ট্রাম্পের, বরঞ্চ আমরা যারা মাঝে মাঝে সমালোচনা করি আমরা হয়ে যাই ফেক, এই সেই নানান ধরনের অভিধায় উনি আমাদের আপনারা অভিহিত করেন। সো কিছু বলার নাই এখানে, কি বলবেন আপনার? উনি তো ওনার না, এটা নাজমুল্লাহ ভাই অনেক ধন্যবাদ। কোনো সমর্থনই, কোনো ভালোবাসাই শর্তহীন না। এই যে মেনোপলিসে যা ঘটনা করতেছে আমরা মনে করি না এটা কিছুতেই কাম্য, এবং যখন একজন মারা যায় এটা শক্তভাবে দমন। আমরা জানি সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। পাশাপাশি যারা এই কঠিন সময়ে রাস্তায় নামবেন তাদের আইন শৃঙ্খলা মেনেই রাস্তায় নামা দরকার। বাট মানুষের বিক্ষোভ বিদ্রোহ তখন মাত্রা ছাড়িয়ে যায়। তো এটা কোনো সমর্থন, কোনো ভালোবাসা, কোনোটাই শর্তহীন না। What is your reaction? আমার রিঅ্যাকশন হচ্ছে যে ইমিগ্রেন্টের জন্য রাস্তায় নেমে যে মানুষ, প্রশ্নটা করতে দেন। What is your reaction? যে এই যে 37 বছর বয়সী মানুষকে মেরে ফেললো, তাই সাংবাদিক হওয়ার আগে আমি উকিল ছিলাম। লিডিং কোয়েশ্চন আপনি আমাকে ওখানে নিয়ে যেতেছেন, অবশ্যই এটা দুঃখজনক। এবং এ ধরনের কোনো ঘটনা সুষ্ঠু তদন্ত করে যদি অস্ত্র নিয়ে কেউ প্রতিবাদ সমাবেশে যায়, আর সেখানে রাষ্ট্র তার আইন দেখবে, কিন্তু কোনো মৃত্যুই কাম্য নয়। আচ্ছা, আমি আরিফ আপনার কাছে যাই। আচ্ছা, 1 মিনিট, আমরা সবার কাছে আসতেছি, আমাদের সম্মানিত অতিথি যারা আছেন। আরিফ আপনার কাছে একটু যাই। আমি তার আগে যে আজকে ঘটনাটি ঘটেছে একটু জাস্ট 1 মিনিট আমরা দেখে নিই একটু ঘটনাটি। নিরস্ত্র প্রেটি নামে ব্যক্তির সাথে মিনিয়াপোলিসে দেখা যাচ্ছে সীমান্ত টহল এজেন্টদের ধস্তাধস্তি। রাস্তায় ফেলে চারপাশ থেকে কেন এজেন্টরা প্রেটিকে আঘাত করছে তা জানা নেই কারো। কিছু উৎসুক মানুষ পাশ থেকে এই দৃশ্যে হতবাক। এক ব্যক্তি মুঠোফোনে এই দৃশ্য ধারণ করছিল। হঠাৎ করে গুলির শব্দ। রাস্তায় ফেলে মূলত প্রেটিকে গুলি ছুটছিল এজেন্টরা। গুলি ছোড়ার পর দেখা গেল নিথর দেহ পড়ে আছে রাস্তায়। 37 বছর বয়সী প্রেটির এই অবস্থা মেনে নিতে পারছিল না কেউ। চারপাশ তখন নিস্তব্ধ। এমন দৃশ্যে চিৎকার করতে দেখা গেল কয়েকজনকে। কয়েক সপ্তাহ আগে আরেকটি প্রাণঘাতী ঘটনা। এমনিতেই উত্তাল থাকা শহরটিতে শত শত বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এসেছে।
সীমান্ত টহল এজেন্টদের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার পর মিনিয়াপলিসে ন্যাশনাল গার্ড সক্রিয় করা হয়েছে। মিনিয়াপলিস পুলিশ প্রধান ব্রায়ান ওহারা জানিয়েছেন 37 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন, তবে তিনি তার পরিচয় জানাতে অস্বীকার করেছেন। তিনি আরো বলেন কি কারণে গুলির ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে তথ্য সীমিত। নিহত ব্যক্তিকে তার বাবা মা অ্যালিস জেফ্রি প্রেটি হিসেবে শনাক্ত করেছেন, যিনি একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রের নার্স ছিলেন। ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন যে কর্মকর্তা প্রেটিকে গুলি করেছেন তিনি সীমান্ত টহল বাহিনীর 8 বছরের অভিজ্ঞ একজন সদস্য। এই গুলির ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন টুইন সিটিজে 7 জানুয়ারি 37 বছর বয়সী রেনে গুডের গুলিবদ্ধ হয়ে নিহত হওয়ার পর থেকে ব্যাপক বিক্ষোভ চলছে। গুডকে একজন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তার গুলিতে তার গাড়ির ভেতরেই হত্যা করা হয়েছিল। গুডকে যেখানে গুলি করা হয়েছিল সেখান থেকে মাত্র 1 মাইলে কিছু দূরে প্রেটিকে হত্যা করা হলো। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। থ্যাংক ইউ আরিফ আপনার রিপোর্টের জন্য। সো নাজমুল হাসান, আপনার কাছে একটু এক মিনিট জেনে নেই একটু যে এই যে ন্যাশনাল গার্ড যে করা হলো, আপনার ডাকা হলো, এই ন্যাশনাল গার্ড কার বিরুদ্ধে কাজ করবে? নাজমুল হাসান, আপনি কি বলতে পারেন এটা? না, এই ধরনের আমরা কখনোই আমেরিকাতে হবে এটা আশা করিনি আমরা। খুবই উদ্বেগজনক, আশঙ্কাজনক, ভীতিকর অবস্থা। আপনি তো রিপোর্টই দেখেছেন, ন্যাশনাল গার্ড যেটা একদিকে হলো ফেডারেল গভর্নমেন্টের পুলিশ আইস, অন্যদিকে হচ্ছে আপনার ন্যাশনাল গার্ড। এখন কি এরা মুখোমুখি হয়ে যাচ্ছে না যে উনি ন্যাশনাল গার্ড তলব করেছেন? সেই প্রশ্নটাই আমি একটু আগে বলেছি যে অনেক মিডিয়াতে এই প্রশ্নটা উঠেছে যে আসলে আইস এবং ন্যাশনাল গার্ডের মধ্যে যখন সাংঘর্ষিক সামনাসামনি অবস্থা হবে তখন কি পরিস্থিতি দাঁড়াবে। রাইট, এই বিষয়টাই সবচেয়ে বেশি উদ্বেগের। রাইট। সো ন্যাশনাল গার্ড যদি এখন যারা সিটিজেন তাদের পক্ষ নেয়, তাহলে আইস যখন তাদের উপর আক্রমণ করবে, গুলি করবে, তখন তারা তো অসহায় নিরুপায় হয়ে বসে থাকবে না। না, ডেফিনেটলি নট। কিন্তু আমার যেটা ধারণা, আমি যেটা ধারণা করছি সেটি হচ্ছে যে শেষ পর্যন্ত এটার এক ধরনের মানে এখন তো পয়েন্ট অফ নো রিটার্ন অবস্থায় চলে এসেছে, দুই পক্ষই সামনাসামনি চলে এসেছে। গভর্নর ওয়ালস যেভাবে ন্যাশনাল গার্ড মোতায়েন কথা, তবে ন্যাশনাল গার্ড আইসকে কনফ্রন্ট করবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ন্যাশনাল গার্ড হয়তো আইসকে এড়িয়ে চলতে পারে প্রটেস্টারদের রক্ষা করার জন্য। তবে যেটি আমি মনে করি, আমার ধারণা সেটা হচ্ছে যে এখন যেভাবে আইস অভিযান পরিচালনার সময় পুলিশ যেভাবে ভূমিকাটি পালন করে বিভিন্ন স্টেটে, ন্যাশনাল গার্ড হয়তো পুলিশের জায়গায় থাকবে। অর্থাৎ আইস কোনোখানে অভিযান চালাতে গেলে ন্যাশনাল গার্ড হয়তো সেখানকার নাগরিকদের, সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। তবে সেই নিরাপত্তা কোনোভাবেই আইস তাদের বিভিন্ন ধরনের চেকিং, বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, সেটি ক্ষেত্রে বাধা দেবে না বলে আমার অনুমান। আরিফ, আপনার কি বলেন? আমি একটু 30 সেকেন্ডে শেষ করি। আপনার এই কথা আপনি এক পক্ষের লোক, আমার সুযোগ দেন 30 সেকেন্ড। এই রাজ্য সরকার এবং ফেডারেল সরকার বহুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এবং আজকে একদম সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন, প্রেসিডেন্ট, তিনি সেই 18 শতাব্দীর ইনসারেকশন ইনভোক করতে পারেন রাজ্য সরকারের বিরুদ্ধে। পরিস্থিতি একটা নো রিটার্নের পর্যায়ে চলে যাচ্ছে, এটা আমরা কামনা করি না। আমরা মনে করি এখানে রাজ্য সরকার এবং ফেডারেল সরকার দুটাই ব্যর্থ হয়েছে। কোন মানুষের ক্ষয়ক্ষতি এবং মানুষের যে প্রাণঘাতী একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা আমেরিকার কোনো মানুষ সমর্থন করে না। সেটা যে দলেরই হোক, এটা দল বড় না, মানুষের জীবন বড়। তো আমি মনে করি আমরাও এই সমস্ত ফেক নিউজের উস্কানি, ভিডিও ক্যামেরা দিয়ে, সেলফোন দিয়ে ও ফেক নিউজের ফিড, এইসব না নিয়ে প্রকৃত কি ঘটনা ঘটেছে এইসব আমরা জেনে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাবো। জি, তাই আপনার যে ক্যামেরা আছে, আপনার ফোন আছে, রাইট, এটা সাথে নিয়ে আপনি ছবি তুলেন না, এটা তো ফেক হবে। তাহলে কয়েকদিন পরে সবাই বললেন ফেক। সিটিজেন জার্নালিজম এখন সবচেয়ে স্ট্রং, এবং সিটিজেন জার্নালিজম হচ্ছে এইটাই
যে যার হাতে একটি ফোন আছে সে নিজে একজন সাংবাদিক হতে পারে। আপনার এখন তাহের অলমোস্ট এখানে আরেকটু অ্যাড করি, তার আপনার সাথে একটু অ্যাড করি ইব্রাহিম জি চৌধুরীর অবগতির জন্য। ওই ফিডটা কিন্তু এনবিসি নিউজ প্রচার করেছে। ওই ব্যক্তির ফেসবুক থেকে নিয়ে এনবিসি নিউজ কিন্তু সমগ্র যুক্তরাষ্ট্রে তাদের সকল নেটওয়ার্কে প্রচার করেছে। তখনই বিষয়টা কিন্তু সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে হতাশা, উদ্বেগ, আশঙ্কা ছড়িয়ে পড়ে। এখন জি এনবিসি নিউজ যদি একজন সিটিজেন মিডিয়া কিংবা সিটিজেনের ভিডিওকে প্রচার করে, তাহলে বুঝতে হবে যে এনবিসি নিউজের সাংবাদিকরা মনে করে যে এই সংবাদটি গুরুত্বপূর্ণ। রাইট, এবং এটা এক্স্যাক্টলি, আসলে আমার দ্বিমত দেখতেছি নাই, আমার এখন। দ্বিমত নাই। ওকে, এবং তো আমি যেটা বলতেছিলাম যে আমরা এই যে সেলফোন ভিত্তিক একটা সংবাদ তো আমরা পাইছি, আমি একটু অপেক্ষা করি, মানে এটা একদম ওকে, মানে আপনি প্রফেশনাল সম্মতি দিচ্ছেন, সাংবাদিকতা। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। জি জি জি। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু অন্য বিষয়ে আলোচনা করি, আপনাকে অনেক ধন্যবাদ। যাই, জনাব গুলাম মর্তুজা, যিনি বাংলাদেশ সরকারের মুখপাত্র আমাদের ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। জনাব গুলাম মর্তুজা, আপনার কাছে জানতে চাই, আসলে ব্যাপারটা হচ্ছে খুব, মানে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে কি হচ্ছে। কয়েকদিন আগে, গত পরশু দিন বেসিক্যালি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভাষণ দিয়েছেন, এবং প্রায় উনি ভাষণ দেন, এবং ভাষণগুলো একদিনের খুবই অ্যাটাকিং, খুব একটা যে শুধু মারা, হত্যা, প্রতিশোধ, এই ধরনের জিনিস আছে এর মধ্যে। আর এর আগে সজীব ওয়াজেদ, যে ওনার ছেলে, যিনি কিছুদিন আগে প্রথমে বলেছিলেন যে তার মা রাজনীতি করবেনই না, আপনি জানেন যে ইটস অন রেকর্ড তিনি বলেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি এবং তার মা দুজনই এই অবস্থানে নেই। সো আপনি নিজেও, আমি দেখেছি এই বিষয়ে আলোচনা করেছেন। হোয়াট ইজ দ্য মেসেজ, অ্যান্ড এটার পলিটিক্যাল মানে কি, ওনারা কি চাচ্ছেন? সামনে নির্বাচন, আপনি জানেন যে এমনি একটা উত্তেজনা, এবং ভারত ইতিমধ্যে বলেছে তাদের সব ডিপ্লোম্যাটদের ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে ফিরিয়ে নিতে চায়, মানে এক ধরনের একটা যেন যুদ্ধংদেহী অবস্থার দিকে ওনারা ইঙ্গিত দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ যে আলোচনা শুনছিলাম যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নিয়ে, আমার ধারণা সেটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, এবং এখানে নাজরুল ভাই সহ যিনি কথা বললেন, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে আসলো, এবং সেটা নিয়ে আলোচনা চললে আমার ধারণা এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের কাছে অনেক প্রয়োজনীয় মনে হতো। আর আপনি এখন এমন একটা প্রসঙ্গ আনলেন, এবং আমাকে এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে হবে যে কথাটির একটি কথার সঙ্গে আরেকটি কথার মিল নেই, একজনের কথার সঙ্গে আরেকজনের কথার কোনো মিল নেই, পরস্পর সাংঘর্ষিক একটি কথা। এবং সত্য, যা সত্য সেই সত্যকে চাপা দিয়ে এক ধরনের অসত্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা। পুরো আওয়ামী লীগ, শেখ হাসিনার কথা বলেন আর সজীব ওয়াজেদ জয়ের কথা বলেন, এই বক্তব্যগুলোর মধ্যে আপনি কোনো সত্যতা খুঁজে পাবেন না। আপনি এক ধরনের অসত্য তথ্য, অসত্য বক্তব্য, আক্রমণাত্মক কথার এক ধরনের উন্মাদনা পাবেন। সেই উন্মাদনাটাই আমরা পরপর 2 দিন মা এবং ছেলে, প্রথমে ছেলে তারপরে মায়ের বক্তব্য থেকে দেখলাম। তো গত 1.5 বছরে তাদের কথা, তাদের বক্তব্য এবং সর্বশেষ অবস্থানটা বুঝে আমার কাছে মনে হলো যে প্রথমত কথা, মা এবং ছেলের মধ্যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নিয়ে কোন্দল বা বোঝাপড়ার ঘাটতি বা পরস্পরকে না মানা, নেতৃত্ব মেনে না নেয়ার যে প্রবণতা, সেটা এই সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার এবং শেখ হাসিনার অডিও বার্তা, এই দুটি দিয়ে স্পষ্ট হলো। আপনি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য খেয়াল করবেন, তিনি বলছেন যে তার মা বুড়ো হয়ে গেছে, ওল্ড, শি ইজ ওল্ড, 2-3 বার বলেছেন। তিনি আর রাজনীতিতে ফিরবেন না, যদি দেশে ফেরেনও তবুও তিনি অবসর নেবেন। আর শেখ হাসিনা কি বললেন সেটা তো আমরা দেখলাম যে তার বক্তব্যের মধ্যে। আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে আমরা মিডিয়ায় এক ধরনের আসলে যে আলোচনাগুলো করছি, আমার ধারণা যে দেশের মানুষ পৃথিবীর যে সমস্ত জায়গাতে আছে এখন আর খুব বেশি কোনো আগ্রহ নাই। শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় বা আওয়ামী লীগ, তারা নিজস্বতা দিয়ে এখন আর চলছে না, তারা অন্য একটি দেশের এক ধরনের দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনি যে কথা বলছেন, এক ধরনের যুদ্ধাংদেহী অবস্থা, ধরেন এই দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে গিয়ে তাদেরকে
যা বলতে বলা হচ্ছে, যেভাবে বলতে বলা হচ্ছে, তারা সেইভাবে কথাগুলো বলছেন, যে বাংলাদেশে যাতে এক ধরনের অরাজকতা তৈরি করা যায়, বাংলাদেশে যাতে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন তো হবেই, সেই নির্বাচনটি অনুষ্ঠান করার সময়ে বা আগে পরে যাতে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করা যায়, সজীবদের জয়, শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দিয়ে সেই রকমের একটা চেষ্টা চালানো হচ্ছে, যে কারণেই তারা এই ধরনের কথাগুলো বলছেন। আর এই জায়গাটিতে যেমন ধরেন, কথাটা গুরুত্বহীন কি কারণে? শেখ হাসিনা 5 দফা মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ফাঁসির আসামি শেখ হাসিনা অডিও বার্তা দিচ্ছেন অজ্ঞাত স্থান থেকে, দিল্লির কোনো এক অজ্ঞাত স্থান থেকে। আদৌ তিনি দিল্লিতে আছেন, অন্য কোথাও আছেন সেটাও অজানা ভারতের। অডিও বার্তা, সেখানে তিনি 5 দফা ঘোষণা দিচ্ছেন। 5 দফা কি? মানে 5 দফা কার কাছে দিচ্ছেন তিনি? সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, নতুন তদন্ত চাচ্ছেন। কে করবে তদন্ত? সরকারে তো ডক্টর ইউনূসের সরকার। এখন সেই সরকার ভালো না আপনি বলতেই পারেন, আপনার সমালোচনা করার স্বাধীনতা আছে। সেই সরকার অনেক কিছু করতে পারেনি, আপনি চাইলে সেটা বলতেই পারেন। কিন্তু যে সরকারকে আপনি মানেন না, যে সরকারকে আপনি সরকার মনে করেন না, তাহলে আপনি 5 দফা দিচ্ছেন। আপনি 5 দফা কার কাছে দিচ্ছেন? সুষ্ঠু নির্বাচন কার কাছে যাচ্ছেন? আপনি হিসাব মিলাতে পারবেন, মিলাতে পারবেন না। এই যে জিনিসগুলো গেল। আরেকটা জিনিস যেটা মানে সত্য তো সত্যই, শেখ হাসিনা তার ক্ষমতার শেষ 22 দিনে 1,500-এর মতো মানুষ হত্যা করেছে। 850 মতো মানুষের সুনির্দিষ্ট তালিকা আছে। তর্কের জন্য আমরা যদি ধরে নেই যে 800 থেকে এই যে 850 মানুষকে হত্যা করে সে পালিয়েছে। এখন এই যে হত্যা, এই হত্যাগুলোর কি হয়েছে? এই হত্যাগুলোর ভিডিও চিত্র আছে, এই হত্যাগুলোর অডিও আছে, এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করার স্থির চিত্র আছে। আর এই যে শেখ হাসিনা যে মানে আদেশ দিয়ে, নির্দেশ দিয়ে হত্যা করিয়েছে, তার যে অডিও, সেই অডিওটি যে তারই অডিও, এটা আসলে কি বলা যায়? বলা যায়। তার কারণ ওই অডিওটি বিবিসি যাচাই করেছে, ওই অডিওটি আল জাজিরা যাচাই করেছে, ওই অডিওটি বাংলাদেশের দ্য ডেইলি স্টার যাচাই করেছে। এবং পৃথিবীর যে সমস্ত অথেন্টিক ইনস্টিটিউশন আছে, যাদের এই ডিজিটাল তথ্য অডিও যাচাইয়ের উপরে শতভাগ নির্ভর করা যায়, সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে যাচাই করা হয়েছে। এখন জয়কে যখন প্রশ্ন করা হলো যে আপনার মা, আর জয় কি বলে যে আন্দোলন মিসহ্যান্ডেল করেছিল, কি মোলায়েম শব্দ, খেয়াল করে দেখেন। আপনি শত শত মানুষ হত্যা করলেন আর আপনি বলছেন ভুল হয়েছিল। আল জাজিরার এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার মা তো অর্ডার দিয়ে, নির্দেশ দিয়ে হত্যা করালো, শত শত মানুষ হত্যা করালো, তখন জয় বলছেন এই অডিও খণ্ডিত। তিনি তার ফেসবুকে পুরো অডিও দিয়েছিলেন, পোস্ট করেছিলেন। আল জাজিরা তার সেই ফেসবুকে এরকম কোনো কিছু খুঁজে পায় নাই। তখন তিনি অবাক হচ্ছেন, মানে কত বড় ডাহা মিথ্যা। এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোন সুস্থ বোধসম্পন্ন মানুষ এই ধরনের মিথ্যা বলতে পারে না, কিন্তু তারা বলছেন। সত্য হলো যে তারা অপরাধ করেছেন, অপরাধ করে পালিয়েছেন। অপরাধটা হচ্ছে মানুষ হত্যার, এবং সেই মানুষ হত্যার অপরাধের বিচার চলছে, এবং একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। 5ই আগস্ট একটি বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ফলশ্রুতিতে একটি সরকার গঠিত হয়েছে। সেই সরকার একটা সম্পূর্ণ কি বলবো, একটা ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছিল, ভঙ্গুর একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছিল, ভঙ্গুর একটা প্রশাসন পেয়েছিল। সেই জায়গাটাতে অনেকেই সমালোচনা করেন কিছুই করতে পারে নাই, অনেকেই সমালোচনা করেন দেশ ধ্বংস হয়ে গেল। আমি সরকারের একজন ক্ষুদ্র অংশ হিসেবে বলছি না, আমি খুব নির্মোহভাবেও যদি দেখি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব বা অন্যান্য জায়গাগুলোতে যে পরিস্থিতি আমরা দেখেছি, যে পরিস্থিতি আমরা দেখছি, সেখানে একটা বিপ্লব পরবর্তী যে সহিংসতা বা যে ঘটনাগুলো আমরা দেখেছি, এটা বিপ্লব পরবর্তীতে এটা ঘটাগুলো অস্বাভাবিক ব্যাপার নয়, যদিও ঘটা উচিত নয়।
যদিও ঘটা প্রত্যাশিত নয়। আর এর বাইরে যদি আপনি বলেন, তাহলে অর্থনীতি দেখেন, ব্যাংকিং সেক্টর যেভাবে ধ্বংস হয়েছিল, লুটপাট হয়েছিল, সেই জায়গাটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছে সেটা বলবো না, কিন্তু একটা বিচ্যুত জায়গা থেকে তাকে রেল সঠিক লাইনে আনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, রিজার্ভ বেড়েছে, সবকিছু মিলিয়ে মোটামুটি ভাবে একটা সুস্থ ধারার দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একটা একটা কট্টর একনায়কতন্ত্র, স্বৈরাচারী ফ্যাসিজম পর্বের অবসান ঘটিয়ে একটা গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটছে, এবং সেই জায়গাটিতে বর্তমান সরকার একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করছে। সেই নির্বাচনটির মাধ্যমে একটা নির্বাচিত সরকার দায়িত্ব নেবে, এর মাধ্যমে একটা গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে। সারা পৃথিবী এই জায়গাটিতে তাকিয়েছে। সারা পৃথিবীর একটি মাত্র দেশ ছাড়া, আমি আবারও বলছি, সারা পৃথিবীর একটি মাত্র দেশ ছাড়া বাংলাদেশের এই নির্বাচন প্রতিহত বা কোন দল অংশ নিতে পারলো না এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। একটা মানবতা বিরোধী অপরাধী রাজনৈতিক দল, সেই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সেরকম একটি দল বাংলাদেশে আবারও আরেকটি অরাজকতা তৈরি করতে চাইছে, নিজেদের ভেতরের কোন্দলকে চাপা দিয়ে অরাজকতা তৈরি করতে চাইছে। সেই কারণেই আমরা মাঝে মধ্যে হাসিনার টেলিফোন কথোপকথন অথবা অডিও বার্তা দেখছি, জয়ের সাক্ষাৎকার দেখছি, অডিও বার্তা দেখছি, ফেসবুকে পোস্ট দেখছি, একজনের সঙ্গে আরেকজনের মিল নেই। আর সবচেয়ে বড় যেটা খেয়াল করে দেখবেন, আমি এই কথাটা বলে শেষ করি, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায় না। খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ কি চায়। আওয়ামী লীগ সরাসরি এসে আবার ক্ষমতায় বসতে চায়। দেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে তাদের অপশাসনের কারণে, তাদের ফ্যাসিজমের কারণে। তারা যদি আবার রাজনীতিতে ফিরতে চাইতো, তাদের এই মানবতা বিরোধী অপরাধী নেতাদের বাদ দিয়ে তারা যদি রাজনীতিতে ফিরতে চাইতো, তাহলে নিশ্চয়ই দেশের মানুষ হয়তো সেটা বিবেচনা করতো। কিন্তু তারা রাজনীতিতে ফিরতে চায় না, তারা আবার ক্ষমতা দখল করতে চায়। ক্ষমতা দখল করে আরো মানুষ হত্যা করতে চায়। ওই যে গুনে গুনে শোধ নিবে, সবাইকে সাফ করবে, হত্যা করবে, এতজনের হত্যার লাইসেন্স পেয়ে গেছে। তো এই সমস্ত কথা বলে, এই সমস্ত আবোল তাবোল কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কারো দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, কিন্তু দেশের মানুষের, দেশের যে বিশাল জনগোষ্ঠী প্রবাসে ছড়িয়ে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করা যাবে বা তাদের সহানুভূতি পাওয়া যাবে বা তাদের সমর্থন পাওয়া যাবে, আমি সেটা মনে করি না। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ইবরাহিম যদি কোনো কমেন্ট দেন, আমরা জাভেদ ভাইয়ের কাছে যাবো। জি জি জি, আমার কমেন্ট আছে। মানে আওয়ামী লীগের, শুনেন, আওয়ামী লীগের নেতাদের সাথেই আমাদের বেড়ে ওঠা। যে আওয়ামী লীগকে আমরা চিনতাম, মানে এই যে শেখ হাসিনার এই যে উনি প্রেস কনফারেন্স করবেন, ওরা আজকে প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেল, এটা নিয়ে প্লেন বুঝাই করে এই যুক্তরাষ্ট্র থেকে লোকজন ইন্ডিয়াতে গেল। আমার লন্ডন থেকে আমাদের আত্মীয় স্বজন যারা আওয়ামী লীগ করেন, দুয়ার দরখাস্ত চাইলাম বলিয়া ওনারা মানে এই দিল্লিতে গেল। ওনারা আশা করলো যে শেখ হাসিনা সশরীরে হাজির হবেন, এবং 2 দিন আগে তা ওনার ছেলের যে মানে ভিডিও আমরা দেখলাম বা সাক্ষাৎকার দিলাম, এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি এবং এটা ড্যামেজিং। ও শেখ হাসিনা তো আসবেন না। এবং এই যে মর্তুজা সাহেব যে বললেন, আওয়ামী লীগের সংগঠনকে আমি চিনি, উনাদের এই নাশকতা করারও যোগ্যতা নাই। উনারা ওই যে ক্ষমতা দখল করে মানে উপরে উপরে মানে ক্ষমতা বুক করা, উনারা যে দেশে মানে মানে দেশে যে একটা গন্ডগোল করবেন, এই শক্তি আওয়ামী লীগের নাই। উনাদের হয়ে ওনারা আশা করেন ভারতের লোকজন এসে গন্ডগোল করে দেবে, উনাদের হয়ে কে গন্ডগোল করবে? তারা এখন একটা ভ্যাকেশন মোডে আছে। টাকা পয়সা নিয়ে যারা বিদেশে আছে, তারা আরো 2-4 বছর 5 বছর এটা তারা সময় পায় না টাকা পয়সা গুনার, এই এত বছর এখন এগুলা এনজয় করতেছে। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী, তাদের উদ্দেশ্যে শেখ হাসিনার বার্তা কি? এই বর্তমান সরকার কি ব্যর্থ না, কি পারছে কি পারছে না, এটা তো আমরা জানি। এটা রুজি কথা হইতেছে। ডক্টর ইউনূসের সরকার সব পারছে, আমরা কেউ তো বলতেছে না। উনার কাছে দাবি দেওয়া না জানি, আপাতত আপনাদের রাজনীতিটা ঠিক করেন। শেখ হাসিনা আপনার আওয়ামী লীগের লোকজন থেকে বাঁচান। তারা কি করবে, কোন রাজনীতি নিয়ে লাগবে? আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই, কার্যক্রম নিষিদ্ধ করছে বাংলাদেশে। আপনারা সেই কার্যক্রম কিভাবে চালু করতে পারেন, এটা রাজনৈতিক বক্তব্য নিয়ে আসেন, সেই বক্তব্য তো নাই আজকে 1.5-2 বছরে। সুতরাং আমি জানি না আওয়ামী লীগের মানে শেখ হাসিনা একটা উস্কানি দিয়ে ওনার নেতৃত্বকে ধরে রাখা
বা অন্য অন্য কিছু করতে যাচ্ছেন। আওয়ামী লীগকে সংগঠিত করার কোন প্রয়াসই তো আমরা দেখলাম না আজকে এতদিন পর্যন্ত। এবং এর যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুক্তিযুদ্ধ এবং এইসবের চেতনার বন্ধকি দায়িত্ব যারা দিয়ে দিয়েছিলেন শেখ হাসিনার কাছে, মনে করছিলেন এখানেই আমাদের এইগুলো সবকিছু নিরাপদ হবে। এই মানুষগুলো এখন অনেকেই, অনেক কবি সাহিত্যিক, আমাদের অনেক সাংবাদিক অনেক তো জেল কাটতেছে, কিছু পায় নাই, বুঝছেন, খালি ওই মানে ওই চেতনার জিম্মাদার বানায় ওনাদেরকে। তো আমি মনে করি শেখ হাসিনার এই গতকালকের এটা ড্যামেজিং ফর হার, এবং এটার কোনো, এবং তার কর্মীদেরও হতাশ করেছে, তার সমর্থকদেরও হতাশ করেছে, এবং এটা রাজনীতিতে তার এই বক্তব্য কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না, এবং সরকারের জন্য এটা ইট ইজ নট এট অল এ থ্রেট। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার আরেকটা প্রশ্ন ছোট করে করতে চাই আমি, এরপরে আমাদের জাভেদ ভাইয়ের কাছে যাব। যে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনেক দুর্নীতির কথা শোনা যাচ্ছিল, ইজ দেয়ার এনি ইনভেস্টিগেশন গোয়িং অন এগেইনস্ট হিম? বাংলাদেশের এটা দেখেন যে দুর্নীতির কথা শোনা যায়, যতটা শোনা যায়, আর বাস্তবে তদন্ত করে সেটা বের করাটা খুব কঠিন কাজ, দুরূহ কাজ। অন্তর্বর্তীকালীন সরকার ১.৫ বছর দায়িত্ব নিয়েছে, অনেকগুলো কাজ করেছে, অনেকগুলো কাজ করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এই সরকারের কাঁধে এতগুলো দায়িত্ব পড়েছিল, সে সব কয়টি দায়িত্ব, সব কয়টি কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিতে পারে নাই। কিছু কাজ করেছিল, কিন্তু এটাকে তদন্ত পর্যায়ে নিয়ে গিয়ে তদন্ত করে বের করে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ওই পর্যায়ে যাওয়ার মতো জায়গাতে যায় নাই। তবে আমি ধারণা করি যে যে সমস্ত অভিযোগ আছে সেই সমস্ত অভিযোগের তদন্ত চলমান আছে, এবং এই সরকারই সবকিছু করে যেতে পারবে বা সবকিছু করে যাবে আমার কাছে মনে হয় না, কারণ এখন ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের আগে সময়ও নাই। পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবেন তারা যদি এই ধারাবাহিকতাটা রাখেন, আমার ধারণা সেটা রাখবেন, ধারাবাহিকতাটা যদি রাখেন, তাহলে আমরা দুটি জিনিস জানতে পারবো। এক নম্বর, যেটা দুটি জিনিস নাগরিক হিসেবে বাংলাদেশের সব মানুষের জানা উচিত, সেটি হচ্ছে যে অভিযোগগুলো এসেছিল দুর্নীতির, যদি তদন্ত করে বের করা যায়, যদি তদন্ত করে প্রমাণ করা যায় যে হ্যাঁ এই অভিযোগগুলো সত্যি, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে হবে, কার্যকর উদ্যোগ নিতে হবে। আর যদি দেখা যায়, সেটা শুধু সজীব ওয়াজেদ জয় না, যে কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে না এই অভিযোগগুলো সত্য নয়, অভিযোগ ছিল কিন্তু তদন্তে প্রমাণ পাওয়া যায় নাই, অথবা আমরা প্রমাণ করতে পারি নাই, সরকারের জায়গা থেকে সেটাও বলা উচিত। যে কোনো মানুষকে, তিনি অপরাধী হতে পারেন, তিনি দুর্নীতি করে থাকতে পারেন, কিন্তু যদি প্রমাণ না করা যায় তাহলে বলতে হবে যে আমরা কোনো কিছু পাইনি। মানুষকে অহেতুক অভিযোগ করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জাভেদউদ্দিন, আপনার কাছে যাচ্ছি। জনাব জাভেদউদ্দিন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাভেদউদ্দিন, আপনার কাছে জানতে চাই, আজকে তো আগামী নির্বাচন শুরু হয়েছে ডিস্ট্রিক্ট 36 অ্যাসেম্বলিতে, এবং আপনি সেই নির্বাচনের মাঠে ছিলেন। হোয়াট ইজ দ্য সিচুয়েশন? ধন্যবাদ আপনাকে, এবং আজকে যারা এই উপস্থিত হয়েছেন গুরুজন, সম্মানিত ব্যক্তিরা এই কমিউনিটির। আজকে আমরা 10টা থেকে আমরা মাঠে ছিলাম বিকেল 5টা পর্যন্ত। প্রায় 4টা আর্লি ভোট কেন্দ্রেতে আমরা প্রায় 482টা ভোট টোটাল আজকে হয়েছে। মার্শাল্লাহ, আমি যে কেন্দ্রে ছিলাম ভলেন্টারি, আজকে 34 স্টোরিয়ার মিউজিয়ামের যেখানে ছিলাম, মিউজিয়াম আর্ট, সেখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই অন্য কোনো ক্যান্ডিডেট ভোট তেমন একটা দেখতে পারিনি, কিন্তু আমাদের বাংলাদেশি এবং এখানকার মেজরিটি অনেক ভোটই দেখেছি আমাদের মেরি জবেদার পক্ষে মার্শাল্লাহ হয়েছে। বাকিটা বিভিন্ন জায়গায় ছিলেন, খারাপ না, মানে মিক্স পড়তেছে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে অন্যান্য ক্যান্ডিডেটের মাত্রায় বোঝা যাচ্ছে না যে এখনো একটু কনফিউজের মধ্যে আছি, বা যেটা দেখতে পারছি আমরা বিভিন্ন জায়গাতে যে মেরি জবেদ আমাদের সাথে আছেন এবং পসিবিলিটি আছেন, এবং ওনাদের আমাদের মানুষ, অনেক মানুষই আজকে ঠান্ডা হয়তো অনেকে বাইরে আসতে পারেননি, কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই ভোট হয়েছে, এবং আমরা মোটামুটি আমাদের দেখে একটু মুখে একটু স্মাইল আমাদের মুখে আসছে। রাইট। সো আজকে তো অন্য কোনো, আপনারা যে কেন্দ্রে 4টা কেন্দ্রে ভোট হয়েছে, এবং 4টা কেন্দ্রে অন্য কোনো প্রার্থীর কোনো এজেন্ট বা তাদের আপনার ওয়ার্কার, যারা পুল ওয়ার্কার, তাদের কাউকে দেখা যায় নাই, শুধু আপনারা। না, আমরা 10টা থেকে আসলে আমরা আশা করছিলাম যে অন্যান্য প্রার্থীর যারা ভলেন্টারি কাজ করছেন কেন আমাদের মতো, যে হয়তো কেউ না কেউ আমরা পাবো। আমরাই ছিলাম 4টা মানে দখলে, মানে অন্য কেউ আর আসে নাই, শুধু একটাতে শুধু
আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডিডেট যারা ছিলেন তিনি ওনারা ভোট দিয়ে চলে গেছেন, ওনাদের কোনো সদস্য বা কোনো ধরনের ক্যাম্পেইন বা আমরা ছাড়া বাকি কেউ ছিল না আজকের এই চারো ক্যাম্পেইনের মধ্যে, আমরা Right. কাউকে পাইনি। সো কালকে তো ইলেকশন হচ্ছে না, আগামী ইলেকশন, পরশু ইলেকশন হচ্ছে, মানে রোববার এবং সোমবার ওয়েদারের কারণে ইলেকশন বন্ধ থাকবে, মানে স্থগিত জি করা জি জি, হয়েছে। এটা গভর্নমেন্ট থেকে স্টেট থেকে এটা টার্মিনেশন করা হয়েছে 2 দিনের জন্য বিকজ অফ ওয়েদার, এটা আমরা সবাই জানি। সো আমাদের মঙ্গলবারে আমরা 10টা থেকে আবার 8টা পর্যন্ত হবে, ওয়েডনেসডে আছে আবার 10টা থেকে 8টা, থার্সডে আছে 9টা থেকে 6টা, ফ্রাইডে আছে আমাদের 8টা থেকে 6টা, স্যাটারডে আছে আমাদের 9টা থেকে 6টা। সো এই বাকি আমাদের আর্লি বুটের সবাই আসবেন ইনশাল্লাহ। আর আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই টার্ম টেলিভিশনের মাধ্যমে, এখানে আমার নাজুল ভাই আছেন, আপনারা যারাই এখানে আছেন, ইব্রাহিম চৌধুরী ভাই আছেন, আপনারা এই কমিটি রান করেন, আপনারা এই মিডিয়া জগতে আছেন। আমি জানি আপনারা বিভিন্ন সংবাদ নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আছেন, কিন্তু আমি মনে করি যে আপনারা সাংবাদিকরা নিয়োজিত যারা আছেন, আগামী 1 সপ্তাহ 3 তারিখে আগ পর্যন্ত আপনারা সবাই যদি একটু পোস্ট করেন, একটু কভার করেন, একটু সবাইকে একটু বাংলাদেশি কমিউনিটি এবং ইংলিশে যদি লেখে আপনারা যদি একটু সাপোর্ট দেন মেরি জুবেদাকে, আমরা অনেক উপকৃত হব। আগামী দিনেতে আমাদের অনেক মঙ্গলবার থেকে আমাদের গাড়ি লাগবে, প্রায় 12টা গাড়ির দরকার আমাদের, এবং আমাদের প্রায় প্রত্যেকটা পুলে যদি আমরা 2 জন করে দেই, তারপরেও আমাদের মনে করেন প্রায় 38 জন 40 জন মানুষের দরকার। এখন আর্লি বুট আমরা মোটামুটি 12-14 জন দিয়ে আমরা কভার করতে পারতেছি। এবং এই ঠান্ডার মধ্যে বেশিক্ষণ মানুষকে 5-6 ঘন্টার ভিতরে আমরা তো কাউকে দাঁড়ায় করে রাখতে পারবো না আপু। সো আমি মনে করি যে আপনারা এগিয়ে আসুন, কমিউনিটি যারা আছেন এবং বাংলাদেশ সোসাইটি সহ এই 2 থেকে 250 কমিউনিটি আমাদের এই নিউ ইয়র্ক শহরে আমরা যারা আছি, আপনারা এগিয়ে আসুন মেরিদোবাজার জন্য। এই একটা মতো রাস্তা এবার এত ছোট্ট একটা পরিবেশের মধ্যে অ্যাস্টোরিয়া 36 এই অ্যাসেম্বলি মেম্বার ডিস্ট্রিক্টের মধ্যে যদি আপনারা একজন বাংলাদেশিকে যদি পাস করে নিয়ে আসতে না পারেন, তাই মনে করবো এটা বিদেশি নয়, আমাদের অনেক দুঃখের বিষয় হবে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জাভেদুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। সো আগামী 3 ফেব্রুয়ারি হবে মূল মানে ইলেকশন ডে, আর অন্য যেদিন বললেন এই 2 দিন ছাড়া বাকি 1 তারিখ পর্যন্ত আপনারা মানে মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত আপনারা আগাম ভোট দিতে পারবেন, এবং অলমোস্ট এভরিডে 10 to আপনার 6 or 8 PM এর মধ্যেই ভোট গ্রহণ হবে। আপনারা জেনে নিতে ধন্যবাদ পারেন। আপনাকে। আরেকটা বিষয় যেটা বলতে চাইতেছি যে আমাদের এই নিউ ইয়র্কের ভলেন্টারি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকে অনেক কষ্ট করেছেন। আরো একটু কষ্ট যদি একটু কষ্ট যদি আপনারা করেন, আমরা উইনিং এর পতাকা দেখতেছি আমি, এবং আমি মনে করি যে এই আপনারা যদি একটু করে আপনারা আবারও এই অ্যাস্টোরিয়াবাসীকে বিভিন্ন 50 স্টেট আমেরিকা বিভিন্ন জায়গায় যারা দেখতেছেন, আপনার আত্মীয় স্বজন ছেলে বন্ধু সবাইকে যদি একটু বলেন এবং একটু ফোন কল করেন, এটা খুবই উপকৃত হবো। বিশ্বাস করেন, আবারও বলতেছি, আমি সেকেন্ড মেরি জুবেদা এখনো নিউ ইয়র্ক সিটিতে পাই নাই। বাকি যে 2 জন পেয়েছিলাম, একজন হয়েছেন আমাদের সুমাসাই জজ বানিয়েছেন আপনারা, আরেকজন হয়েছেন আমাদের কাউন্সিল মেম্বার বানাইছেন হানিফকে। তো এইভাবে আরেকজন অ্যাসেম্বলার আমাদের দরকার, এবং উনি যেদিন স্টেপ ইন করেছেন আমাদের মধ্যে, আপনাদের শক্তি এবং আপনাদের বুটের দ্বারা আমরা ভলেন্টারি ছোট মানুষ, আমরা ভলেন্টারি যতটুকু দরকার আমরা চেষ্টা করতেছি উনাকে এগিয়ে নেওয়ার জন্য। অ্যাস্টোরিয়াবাসীর প্রতি আবারও আমি অনেক কৃতজ্ঞতা থাকবো, এবং বিশ্বাস করবেন না, আমরা যারা কাজ করতেছি এই বিগত 3 মাস ধরে এই ভলেন্টারি প্রায় 9-10 জন মহিলা এই ঠান্ডার মধ্যে, বিশ্বাস করেন আজকে আইস কোলের মধ্যে এরা যে নিজেকে এই যে 8 ঘন্টা কিভাবে যে দিয়েছে, এটা বিশ্বাসযোগ্য নয়। আমরা বাইরের মধ্যে দাঁড়াইছিলাম শীতের মধ্যে, হয়তো আমরা কিভাবে বলবো, আপনারা বাইরে যারা আজকে গিয়েছিলেন জানেন কি হয়েছিল। তা আমরা যদি এই 12-14 মানুষ যদি এই মেরিজদের জন্য আমরা দাঁড়িয়ে থাকতে হবে রাস্তার মধ্যে, আপনারা একটু করে যদি 3 বার 36 জন মানুষ যদি আমাদেরকে একটু হেল্প করেন, আমরা অনেক উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী খান, এনি কমেন্ট? আমরা শেষ করবো অনুষ্ঠান, আর আছে 2 মিনিট। আমার comment হচ্ছে একদম শেষ করতেছেন আপনারা। জাভেদকে আমি অনেক ধন্যবাদ, একজন কমিউনিটি সাধারণ মানুষ হিসেবে একদম শুরু থেকেই তিনি যে কাজ করতেছেন। আমি আমার আত্মীয় স্বজনকে ব্যক্তিগতভাবে ফোন করেছি, এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুনেন আমাকে যারা পছন্দ করেন না, দরকার হলে মেরিডে পছন্দ করে, মানে শি ইজ ভেরি লাভলি। আমাদের মানে এটাই সুযোগ।
আমাদের এখানে দল মত কোনো কিছু নাই, নির্বিশেষে আমাদের দেশের কমিউনিটির বিষয় এবং আমাদের বাংলাদেশকে মানে তুলে ধরার এই একটাই সুযোগ, এই সুযোগ সবসময় আসে না। So দয়া করে একটু আগে আসবেন, এই শীতের সময় যে সাহায্য, গাড়ি রাইড যা লাগে, ক্যাম্পেইনে ফোন করবেন, আমার সাথে যাদের ব্যক্তিগত যোগাযোগ আছে আমাকে ফোন করবেন, আই উইল বি দেয়ার। আর আমি জাভেদ সাহেব একটা কথা বলতে চাই, যে এখানে মানে মেরি জুবাইদার সাথে 24 ঘন্টা কাজ করার জন্য একজন মানুষকে আমি দায়িত্ব দিলাম। উনি আবার এই সময় থেকে বাঁচাইয়া এই ট্রাম্প কি করতেছে, এটা কি করতেছে, এইসব না করিয়া আগামী নির্বাচন মানে শেষ না হওয়া পর্যন্ত 24/7 যেন ওই মানুষটা মানে ওই মেরির কাজে থাকে, এইটা আপনারা নিশ্চিত করবেন। আর ফরগেট অ্যাবাউট এভরিথিং এলস, আগে নিজের ঘর আমরা দেখতে হবে, আমার নিজের স্বার্থ দেখতে হবে। জি আমাদের সাথে আমিন মেহেদী ভাই, অস্ট্রেলিয়ার বাসিন্দা, উনি আজকে ইলেকশনে ছিলেন। আমাদের বাংলাদেশি কমিউনিটিকে দেখতেছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। এটা তাহের ভাই যে সাহায্য করতেছে ইজ এডিশনাল, ইজ এ নাথিং টু ডু উইথ দ্য টাইম টেলিভিশন অর নাথিং ইজ এ পার্সোনাল। কিন্তু মেরি জুবাইদা আমাদের, তাহের ভাই নয়। যখন মেরি জুবাইদা ঘরে যায়, মেরি জুবাইদা হলো তাহের ভাই, কিন্তু এর আগে কমিউনিটিতে উনি হলো আমাদের। তো উনি আমাদের থেকে আমি দায়িত্ব দিয়েছিলাম তার, ভাই তুমি সবকিছু চাইয়া 24/7 এখানে থাকো। উনি আমার বাইরে ট্রাম্পের কি কইছে, হে কি কইছে, মানে কোন জায়গায় কে সেলফোন দিয়ে ছবি উঠাইছে, এগুলা দিয়ে সময় নষ্ট করে এখন সময়, এগুলো দেখবো আমরা আগামী সপ্তাহ পরে। ধন্যবাদ। Alright, okay, এবং thank আমরা you, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় জানি যে ভুলে গেছিলাম, আমরা প্রচুর গাড়ি রাখছি ট্রান্সপোর্টেশনের জন্য। যারা গাড়ি নেই, যারা আসতে পারবেন না, আমরা যে মুহূর্তে যেখানে যখন ফোন করবেন, আমার নাম্বারটা হলো 347-898-8383। আমি মেহেদী বাবুকে বাবু ভাইকে দেখতেছি আমি, উনিও বাকিটা বলবেন ইনশাল্লাহ। উনি অনেক কাজ করতেছেন আমাদের মধ্যে। বাকি যারা কাজ করতেছেন কমিটির সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার এই ক্ষুদ্র মন থেকে আপনাদের সবাইকে। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দুদিন ঠান্ডা, সতর্ক থাকবেন। শুধু ফোন কল করবেন মেরি জুবাইদার জন্য বাসায় বসে। ধন্যবাদ। জনাব আমিন মেহেদী, আপনার সাথে একটু জেনে নিই, আপনি তো আজকে পুলে ছিলেন এবং একটা জিনিস যেটা লক্ষণীয়, যেটা আমি আজকে বিভিন্ন জায়গায় সাংবাদিক হিসেবে গিয়েছি, বাট পুলের যে 4টি পুল সেন্টার করা হয়েছে, এবং সব আপনি জানেন যে একদিকে হচ্ছে অ্যাস্টোরিয়ার যে আপনার কুইন্স ব্রিজ নেইবারহুড, আপনার রেভেন্সহুড নেইবারহুড অ্যান্ড অ্যাস্টোরিয়া হাউজিং, অ্যাস্টোরিয়া যে হাউজিং আছে যেটা, এই সাইডটা, এই সাইডে যারা যারা বাসিন্দা আছে এদের ভোট দেওয়ার কোনো সুবিধা নেই, সব করা হচ্ছে অন্য দিকে। আপনার মাইনরিটি লোক যারা আছে এদের কারো এলাকার কোনো ভোট কেন্দ্র নাই, এই বিষয়টিকে আপনি, এবং তারা আজকে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছে আমাদের কাছে। আপনারা কি মনে করেন এটাকে? আসসালামু আলাইকুম তাহের ভাই, থ্যাংক ইউ। জাভেদ ভাইকে ধন্যবাদ, অনেক সুন্দর করে উনি অনেক কিছু তুলে ধরছেন। আরো কয়েকটা ব্যাপার আমি জাস্ট তুলে ধরার জন্যই আমি মনে করলাম যে ব্যাপারটা আসলে আপনার সাথে কমিউনিটির সাথে শেয়ার করা দরকার। এই কথাটা ঠিক, আপনি যেটা বললেন যে আসলে ওই প্রত্যন্ত অঞ্চল বলতে যেটা মানে কুইন্স ব্রিজ কিংবা আপনার অ্যাস্টোরিয়া হাউজেস, ওদের কাছাকাছি কোনো কোন সেন্টার নাই, না কোনো কোন সেন্টার নাই। এটা আমাদের 30th অ্যাভিনিউতে 21st স্ট্রিট এন্ড 30th অ্যাভিনিউর কর্নারে এখানে একটা সেন্টার আছে, আর একটা তো আপনার ওই যে 36th অ্যাভিনিউ বিটুইন 35th এন্ড 36th স্ট্রিট ওইখানে। তো হ্যাঁ, জি জি। তো আসলে ব্যাপারটা এই সবগুলো সেন্টার এমন জায়গায় পড়েছে শ্বেতাঙ্গ অধ্যুষিত মানুষ সবচেয়ে বেশি। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আমি যেই পুল সেন্টারটা আজকে ওয়াচ করতেছিলাম সেটা টোটালি হোয়াইট দের, কিন্তু ওইখানেও আজকে অনেক কম, মানে উনি তো বললো 450 ওনার ওইখানে হয়েছে, আমার এখানে মাত্র 200 এখনো পুরা হয়নি, মানে আজকে সারাদিনে 200 মানুষও আসেনি। যদিও মানে সেন্টারে আমাদের কর্মীদের অভাব ছিল না, অনেক কর্মী ছিল, অলমোস্ট মানে 40 পিপলের মতো মানে কাজ করতেছিল। ওইটা বড় কথা না, আমাদের যে ইম্পর্টেন্ট যেই জিনিসটা আমি করতেছি, আমি সবার কাছে যে একটা মিস ইনফরমেশন, আমার যেই ভোটগুলো আমরা মানে যারা পিটিশন করছে তাদেরকে মানুষকে একটা মিস ইনফরমেশন দিচ্ছে যে ও মেরি জুবাইদা উনি তো আর রাজনীতিতে ছিল না, উনি জানে না, এই যে একটা ভুল তথ্য মানুষের কাছে সরানো হচ্ছে, ওইটাকে জাস্ট আমি একটু কমিউনিটিকে জানানোর জন্য কিংবা আপনাকে এমফাসাইজ করার জন্য যে জাস্ট লেট পিপল নো দ্যাট উনি কিন্তু আগে আরেকবার রান করছে, উনি অলমোস্ট জয় লাভ করেছিল, 5000-এরও বেশি ভোট পাইছে। তারপরে উনি জেসিকা রামোসের অফিসে উনি কাজ করতেন,
তো যাদেরকে আপনাদেরকে বলা হয় যে উনি আসলে কোনো পলিটিক্স সম্বন্ধে কিছুই জানেন না, উনি নতুন আসছে, এরকম মিস ইনফরমেশন দিয়ে ভোটারদেরকে যে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা মানুষ চালাচ্ছে, সেখান এগুলা থেকে হলো আমি আমি বলি তন্ময় আপনাকে, এগুলা প্রচেষ্টা না, এগুলো হলো দুর্নীতিবাজ এবং এগুলো হলো দুষ্কৃতিকারী, এরা যারা এই কমিউনিটির পক্ষে কাজ করে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।